ভাবিও আসেনি, কেউ দরজা খোলেনি। সিসিটিভিতেও ভাবির লাস্ট ফুটেজ পাওয়া যায়নি স্যার। ভাবি ভাবি মনে হয় আবার পালাই গেছে। এই শেষ কথাটাই ছিল অপূর্বকে হিংস্র করে তোলার জন্য যথেষ্ট। হাতে থাকা গ্লাসটা জোরে চাপ দিতেই তা দুমড়ে মুচড়ে ওর হাতের প্রতিটা অংশ কেটে দিল। রক্তাক্ত হয়ে উঠল ওর হাত। কপালে নিজের আঙ্গুল চালিয়ে বলে উঠল, টাকা দিয়ে কত্থকগুলোর পালছি আমি। একটা জলজান্ত মেয়ে হুট করে গুম হয়ে যাবে কিভাবে? সিসিটিভি ফুটেজই বা উঠবে না কেন কিছু? এর মাথায় এই সেন্স নেই যে ও নিচ থেকে পালাবে। সব ক্লু ক্লিয়ার কর। আই এম ট্রেন্ড শিওর কেউ না কেউ তো হেল্প করছে ওকে। অপূর্বকে এতটা রেগে যেতে দেখে কেঁপে উঠল লোকটা। বলল, স্যার আপনার হাত। গো টু ওয়ার হেল। অপূর্ব এই কথাটা বলতেই চলে গেল লোকটি। রাগে মুখমণ্ডল লাল হয়ে গিয়েছে ওর। হাতের আংটির দিকে নিষ্পলক ভাবে কিছুক্ষণ তাকিয়ে রইল। বলে উঠল, এর আগে শাস্তিটা তোর জন্য প্রপারলি হয়নি রাহি, তাই আবারও পালাবার দুঃসাহস করেছিস। ট্রাস্ট মি, এবার যদি হাতে নাগালে পায় না, ভেঙে গুড়িয়ে দেবো তোর পা। তুই আমার ভালোবাসা না হতে পারলেও জেদ থেকে কম কিছু না। আমিও দেখাবো তুই কতদিন গুম হয়ে থাকতে পারিস। রাত হয়েছে অনেক, এবারে প্রায় সবাই হয়তো গভীর ঘুমে মগ্ন। আমি পা টিপে টিপে রুম থেকে বেরোলাম, হাতে মোবাইল কিন্তু সাইলেন্ট করতে ভুলিনি। সিঁড়ি বেয়ে নিচে নেমে আস্তে আস্তে আমি চলে গেলাম ওই রুমটাতে। যা ভেবেছিলাম তাই, রুমটা লক করা ছিল। কিন্তু হার মানিনি আমি। রাহি আপু সিক্রেট এজেন্ট হওয়ার দরুন একজন উদ্ভিদ ডক্টর হলেও একটা জিনিস শিখতে পেরেছি আমি, আর সেটা হলো দরজার লক কিভাবে খুলতে হয়। আমি চুলের একটা বিউটি ক্লিপ খুলে নিলাম, তারপর কৌশলে তা প্রয়োগ করতে ব্যাস খুলে গেল লকটা। রুমটা নিতান্তই অন্ধকার। চাঁদের ম্লান আলোটাই রুমটাকে জাস্ট আলোকিত করে রেখেছিল। পর্দা উড়ে চলছে অসমান্তরালভাবে। আমি লাইট জ্বালালাম না। মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলোতে যা বুঝলাম আনভীরের মিউজিক রুম এটা। কারণ এখানে কিবোর্ড, গিটার, ভায়োলিন, হারমোনিকা, মাইক সহ আরও অনেক কিছুই ছিল। একপাশে সুসজ্জিতভাবে রাখা ছিল ওনার সব মিউজিক অ্যাওয়ার্ড, এমনকি ছোটবেলায় যে সকল প্রাইজ পেয়েছিলেন সেগুলো। আমি এবার একে একে রুমের ড্রয়ার, বুক সেলফ, টেবিল সবগুলো ঘাঁটতে থাকলাম ভালো মতো। বেশিরভাগ ড্রয়ার লক করা ছিল বলে পাইনি বিশেষ কিছু। একরাশ হতাশা নিয়ে আমি যখন ফিরে যাচ্ছিলাম তখনই এক কোণে চোখ পড়লো আমার। আমি এগিয়ে গেলাম সেখানে। বেশ কয়েকটা ফাইল একসাথে ঘেটে দেখলাম মেডিকেল রিপোর্ট। মেডিকেলে পড়েছি বলে এসব রিপোর্ট বুঝতে অসুবিধা হয়নি আমার। সেখানে যা দেখলাম কয়েক সেকেন্ড থম মেরে রইলাম আমি। মনে হলো যে ভুল দেখছি না তো, নাকি এখনো স্বপ্নে ভাসছি আমি। রিপোর্টে পেশেন্টের নাম স্পষ্ট করে লেখা আছে আনভীর রেজওয়ান খান, আর ওনার মেন্টাল কন্ডিশন অন্য 4-5 জন স্বাভাবিক মানুষের মতো না। হি ইজ আ ভিকটিম অফ প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার। এত বড় সত্য নিজের চোখে দেখে অবাক হওয়ার জন্য যথেষ্ট ছিল আমার জন্য। তার মানে ওনার আমার প্রতি এই ব্যবহারগুলো কি সত্যি ডিসঅর্ডারের কারণে? আর ভাবতে পারলাম না আমি, কেননা হঠাৎ পেছন থেকে শুনতে পেলাম, এখানে কি করছো তুমি? এখানে কি করছো তুমি? এই কথাটা শুনে ভয়ে শরীর জমে গেল আমার। এক হাতে আমার ছিল মোবাইল আর অন্য হাতে আনভীরের সেই রিপোর্ট। আমি পরপর কয়েকবার শুকনো ঢোক দিলাম হাতুকে। পেছনে ফিরে আনভীরকে না দেখে নাহিদ ভাইয়াকে দেখে অবাক হলাম আমি। নাহিদ ভাইয়া সচরাচর আপনি বলে সম্বোধন করেন আমার। এখন তুমি ডাকাতে যেমন অবাক হয়েছি আমি, তেমনি উনিও হয়তো ভাবতে পারেনি এভাবে তুমি বলে ফেলবেন। তৎক্ষণাৎ নাহিদ ভাইয়া বললেন, সরি মিসাই, তুমি বলে সম্বোধন করার জন্য। আপনি কি করছেন এখানে? সকালে না আপনাকে বললাম যে এখানে আসা নিষেধ। আমি অপ্রতিভ হলাম। বললাম, না আসলে অনেক বড় একটা জিনিস জানতে পারতাম না। কি এটা? আমি হাত উঁচিয়ে দেখালাম রিপোর্টটা। নাহিদ ভাই বিস্মিত হয়ে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। ট্রাউজার পকেটে গুজে থাকা হাত নিমিষেই চিন্তিত ভঙ্গিমায় চালিয়ে দিলেন চুলে। আমি বললাম, বলছেন না কেন কিছু? এটাই সেই সত্যি না যেটা রাহিয়াপুর কাছে আছে? আমার শুরু থেকেই সন্দেহ হচ্ছিল যে এমন কি আছে রাহিয়াপুর কাছে যার জন্য আনভীর এমন পাগল হয়ে যাচ্ছেন। এবার ক্লিয়ার হলো, এমন একজন পপুলার আইডল যার ফ্যান্ডম দেশের অন্য ফ্যান্ডমের তুলনায় অনেক বড়, তার যদি এত বড় একটা মেন্টাল সিকনেস ধরা পড়ে, এটাই স্বাভাবিক যা ওনার ক্যারিয়ার মাটিতে মিশিয়ে দিতে পারে, তাই তো? নাহিদ ভাইয়া এবার বললেন, আমার সাথে পুলের সামনে আসেন মিসাই। এখানে থাকাটা আপনার জন্য সেফ না। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি বলে এই না যে আনভীর আপনাকে এভাবে দেখে কোনো রিয়েক্ট করবেন না। বলে উনি চুপচাপ প্রস্থান করলেন রুমটি থেকে। ইশারায় আমায় বললেন এখান থেকে বেরিয়ে আসতে। কথা মতো আমি তাই করলাম।
নাহিদ ভাইয়া এবার সন্তর্পণে লক করলেন রুমটা, কোনো ক্লু রাখলেন না যে এখানে কেউ এসেছিল। আমি অবাক হয়ে গেলাম ওনার ব্যবহারে। যে মানুষটা আনভিরের এতটা বিশ্বস্ত, সে কেনই বা হেল্প করছে আমায়? তারপর পুলের কাছাকাছি বসে পড়লাম আমি। নির্জন রাত, লাইটের প্রতিফলন, পুলের নীলচে পানিটা অনন্য লাগছে দেখতে। আমি নাহিদ ভাইয়ের দিকে তাকালাম, ওনার নিষ্পলক দৃষ্টি পুলের পানির দিকে। কিছুক্ষণ মৌনতা কাটানোর পর বলে উঠলেন, এই প্রবলেমটা হঠাৎ করে হয়নি ভাইয়ের, হয়েছে খুবই আস্তে আস্তে। নাহিদ ভাইয়ের মুখে ভাই ডাকটা শুনে অবাক হলাম। এটা জানি যে নাহিদ ভাইয়া আনভিরের কাজিন ব্রাদার হন, কিন্তু প্রফেশনাল লাইফে উনি বা আনভির কখনোই এই দিকটাকে মুখ্য করেননি। নাহিদ ভাইয়া আবার বললেন, প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার মানে তো আপনার ভালো মতোই বোঝার কথা। এই লক্ষ্যটা খুব সহজে সবার চোখে ধরা পড়ে না, যেহেতু এটা খুব মেজর একটা মেন্টাল সিকনেস না, যেমনটা আপনিও ধরতে পারেননি যদি রিপোর্টটা না দেখতেন। আমি নিশ্চুপ। অকারণে কোনো বিষয় নিয়ে সন্দেহপ্রবণ বা নিজের কোনো বিষয় নিয়ে একটু বেশি প্রোটেক্টিভ থাকার বৈশিষ্ট্যই এই ডিসঅর্ডারের মূল লক্ষণ। আর এই জিনিসটাই আজ ওনাকে ওনার ফ্যামিলি থেকে এত দূরে রেখেছে। ওনার বাবা মা ভাই ভাবি সবসময়ই ভালো চেয়েছিল, কিন্তু উনি সেটা বুঝতে পারেননি। অহেতুক এত সন্দেহ প্রবণতাটাই ধীরে ধীরে দূরে সরিয়ে দিল পরিবার থেকে। আচ্ছা, ওনার মা কি তাদের সাথেই থাকেন? মানে উনি কখনো এই ব্যাপারে বিস্তারিত বলেননি কাউকে? নাহিদ ভাই চুপ হয়ে গেলেন, অতঃপর মৌনতা কাটিয়ে বললেন, আন্টি আঙ্কেল আর ভাইয়াদের সাথেই থাকেন, এটা সত্য। তবে ওনার কন্ডিশন ভালো না। একবার একটা অ্যাক্সিডেন্টে পায়ে খুব বড়সড় একটা ইনজুরি হয় আন্টির। আঙ্কেল যথাযথ চেষ্টা করেছিল পর্যাপ্ত চিকিৎসার মাধ্যমে আন্টিকে সুস্থ করার, কিন্তু সেটা এতটাও সাকসেসফুল হয়নি। আনভির ভাই তখন ছিলেন দেশের বাইরে পড়াশোনাতে ব্যস্ত। আন্টি না করে দিয়েছিলেন আনভিরকে ওনার অবস্থার কথা বলতে, যাতে ছেলে টেনশন না করে। কিন্তু পরবর্তীতে যখন ভাই এটা জানতে পারলেন, তখন বিশ্বাস করেনি সে কারো কথা, না আজরান ভাইয়ার আর না আঙ্কেলের। ছোট ছোট জিনিস নিয়ে এসে আঙ্কেলকে সন্দেহ করতেন। সব মিলিয়ে অহেতুক চিন্তায় মগ্ন হয়ে থাকতো ভাইয়া। পড়াশোনাতেও মন ছিল না, না অন্য কিছুতে। এরপর আজরান ভাইয়ার বিয়ে হওয়ার পর আরো একা হয়ে পড়ে ভাই। সব মিলিয়ে অনেক পরেই আঙ্কেল খেয়াল করে যে ভাইয়ের বিহেভ অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। পরে ডক্টরের কাছে গিয়ে জানা গেল যে ইউ এ প্যাশেন্ট অফ পিপিডি। বলেই দম নিলেন নাহিদ ভাইয়া। এত কিছু জানার পর এতটুকু বুঝতে পারলাম ওনার লাইফ বিগত কিছু বছর যাবৎ খুব একটা সুখকর ছিল না। আমি আমতা আমতা করে বললাম, এর এর কোনো চিকিৎসা করা হয়নি? চেয়েছিল আঙ্কেল, অনেকবার চেয়েছিল আঙ্কেল ভাইয়ের চিকিৎসা করাতে, বাট ভাই আঙ্কেলকে দেখে অনেক বেশি রিয়াক্ট করে ফেলে। আঙ্কেল আজ পর্যন্ত যে ডিসিশন নিয়েছেন আমি জানি সেগুলো কতটা ভালো ভাইয়ের জন্য। মাঝে মাঝে আঙ্কেল অনেক দুর্ব্যবহার শিকার হলেও একবারও সরে আসেনি ছেলের কাছ থেকে। কি বা করবে, নিজের সন্তান তো। বাট ভাই সবসময়ই আঙ্কেলকে ভুল বুঝে গেল। আন্টির অসুস্থতার পিছিয়ে দায়ী করে গেল আঙ্কেল আর আজরান ভাইয়াকে। এই যে বাড়িটা দেখছো না, এইখানে লাইফের 15টা বছর কাটিয়েছেন ভাই। তারপরে তো আঙ্কেল ভাইকে লন্ডনে পাঠিয়ে দিল। ফিরে আসলো ক্যামব্রিজ থেকে মাস্টার্স কমপ্লিট করার পর। এই যে এতগুলো বছর যে মানুষটা পরিবার থেকে দূরে ভিন দেশে বেড়ে উঠেছিল, তার মনে অহেতুক সন্দেহ আর নিজের জিনিসটাকে প্রায়োরিটি দেওয়া কি অস্বাভাবিক? এইসবের মধ্যে রাহি আপু কোথা থেকে আসলো আবার? আনভির যে বারবার বলছিলেন যে আপুই নাকি ওনাকে ফ্যামিলি থেকে দূরে রেখেছে। নাহিদ ভাইয়া হাসলেন কিঞ্চিত, বললেন, আমি যদি বলি তবে তুমি বিশ্বাস করবে না আমার কথা। সেটা সুযোগ পেলে ভাই তোমায় সব বলে দেবে। আমার একটা রিকোয়েস্ট রাখবে না? কি? বাবা ভাইকে ছেড়ে যাবেন না। আমি মানি যে উনি আপনাকে ব্যবহার করতে চেয়েছিল যাতে রাহিকে দ্রুত খুঁজতে পারে, বাট আই থিঙ্ক এই প্রথম ভাই কোনো মেয়ের জন্য এতটা অ্যাট্রাকশন ফিল করছে, যেটা কখনোই এর আগে করেনি। শুধুমাত্র আপনার সেফটির জন্য ভাইয়ের আপনাকে এভাবে এখানে রাখা, আপনাকে আপনার বাবা আপনার অপূর্ব ভাইয়ের আড়াল করা, আপনার লাইফের 1% যাতে রিস্ক না থাকে সেদিকে নজর রাখা। আপনি ভাবুন তো, একটা মানুষ এভাবে এটা করে। ভাই তখনই আপনার প্রতি দুর্বল হয়ে পড়েছিল যখন আপনি সেরাতে ভাইকে নিজের ফ্ল্যাটে রাখতে দেন। I think he is madly in love with you. চমকে উঠলাম আমি। নাহিদ ভাইয়া বিষয়গুলো যেভাবে দেখেছেন আমার মনে হয় না এতটা গভীরভাবে আমি দেখেছি। আনভির আর আমায় ভালোবাসে? আমি বিড়বিড়িয়ে বললাম, ইম্পসিবল। পসিবল হয়ে গেছে নিজাহি। ভাই আপনাকে নিয়ে যতটা কেয়ারফুল থাকে আমি শিওর যে ভালোবাসে সে আপনাকে। হয়তো সেটা ভাই নিজে জানে না, অথবা জানলেও প্রকাশ করতে চায় না। আর যদি ভাই সত্যি আপনাকে ভালোবেসে থাকে তবে সে আপনার কাছ থেকে সব শর্ত উইথড্র করে দেবে। আপনি হয়তো এখন ধরতে পারছেন না, তবে একদিন ঠিকই বলবেন যে আমি রাইট ছিলাম। একটা ছেলে যদি একটা মেয়েকে নিয়ে এতটা কেয়ারফুল আর পজিটিভ থাকে, তাহলে এর মানে এটা দাঁড়ায় যে সে মনে প্রাণে সে মেয়েটাকে চায়। বলে এখান থেকে চলে গেলেন নাহিদ ভাইয়া। ওনার শেষ কথাগুলোর জন্য ভাবুক হয়ে গেলাম আমি। আসলে কি আনভির ভালোবাসেন আমায়, নাকি অজান্তে ভালোবাসতে শুরু করেছেন?
ভাবসা গরমে আশপাশ রমরম করছে। এতক্ষণ গাড়ির এসির হাওয়াতে আরাম করে বসেছিলাম বলে টেরই পাচ্ছিলাম না। গাড়ি থেকে নামতেই গায়ে গরম যেন শিরায় উপশিরায় বয়ে যেতে থাকলো। ঘড়ির কাঁটায় তাকিয়ে দেখি দুপুর বাজে 1:30। লাঞ্চ টাইম শেষ হবে কিছুক্ষণ পর। তারপরে হসপিটালে অ্যাসিস্ট্যান্ট ডক্টরের সিভি জমা নেওয়া শুরু হবে। আমার সাথে এসেছেন নাহিদ ভাইয়া। এটাই স্বাভাবিক যে আনভির আমায় একা ছাড়বেন না। নাহিদ ভাইয়ের ফর্মাল গেটআপে আছে পুরো। দূর থেকে যে কেউ দেখলে মনে করবে যে এই মহাশয় আমার বডিগার্ড। অবশ্য ব্যাপারটাকে আমি এনজয় করছি বেশ। নাহিদ ভাই এবার বলল, হসপিটালে এখনো ঢুকবেন নাকি লাঞ্চ করবেন আগে? খিদে নেই আমার, পরে লাঞ্চ করবো রে। তারপর হসপিটালে ঢুকে সিভি জমা দিয়ে আরও কিছু ফর্মালিটি কমপ্লিট করতে করতে বিকেল হয়ে গেল। স্টুডেন্ট ভালো হওয়ার দরুন মেডিকেল কলেজ থেকে যেহেতু আগেই সুপারিশ করা ছিল, তাই ফর্মালিটি শেষ হওয়ার পরপরই জানতে পারলাম যে এখানে আমার অ্যাসিস্ট্যান্ট ডক্টর হিসেবে জব কনফার্ম। আমার আনন্দ আর দেখে কে? আফটার অল শহরের এত বড় এক হসপিটালে অফার লেটার পেয়ে গিয়েছি, এতে তো খুশি হওয়াই স্বাভাবিক। হসপিটাল ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানতে পারলাম এই হসপিটালে একজন বিশিষ্ট সার্জন, হার্ট সার্জনের আওতাভুক্ত হয়ে আমায় কাজ করতে হবে। তার নাম ধ্রুব। মানুষটার ব্যবহার বলতে গেলে একেবারেই আন্তরিক। অল্প কথার মধ্যেই আমাদের মধ্যে একটা ভালো বন্ডিং হয়ে গেল। উনি কংগ্রাচুলেশনস বললেন আমায়। তারপর আমরা এভাবে কথা বলতে বলতে হসপিটালের পার্কিং সাইটে চলে গেলাম। পেছন থেকে নাহিদ ভাই ডাক দিয়ে বললেন, মিস আহি, সন্ধ্যা হয়ে গিয়েছে, আপনি তো এখনো লাঞ্চ করেননি। ইটস ওকে, বাসা গিয়ে একবারে করে নেব না আমি। আপনি গাড়ি বের করুন। চলে গেলেন নাহিদ ভাইয়া। ধ্রুব স্যার জিজ্ঞেস করলেন, ইনি কে হয় তোমার আহি? সরাসরি এভাবে আহি সম্বোধন করায় অপ্রস্তুত হলাম আমি। আমার ভাইয়ের মতোই একজন। আর কিছুই বললেন না উনি। ছোট্ট করে ওহ প্রত্যুত্তর দিলেন। আমি বিদায় জানিয়ে চলে যেতে আমার হাত ধরলেন উনি। অন্য হাত বাড়িয়ে বললেন, নাইস টু মিট ইউ আহি, আবারও দেখা হবে। আমিও ভদ্রতার খাতিরে হাত মেলালাম ওনার সাথে। ওনার যেহেতু ডিউটি শেষ, তাই গাড়ি নিয়ে চলে গেলেন উনি। আমি এদিকে নাহিদ ভাইয়ের জন্য অপেক্ষা করতে করতে অন্যদিকে ফিরবো, তখনই সাথে সাথে আমার চোখ এলো রাস্তার ঠিক অপর প্রান্তে। চোখ মুছলাম কয়েকবার, মাথায় চাটা দিয়ে ভাবলাম ভুল দেখছি নাকি আবার। কেননা আমায় অবাক করে দিয়ে এখানে আনভির দাঁড়িয়েছিলেন। ব্ল্যাক গাড়ি, সেটাতে হেলান দিয়ে হাত ভাঁজ করে তীক্ষ্ণ দৃষ্টি নিবদ্ধ করেছিলেন আমাতে। ওনার চোখে স্পষ্ট রাগের আভাস। আমি নিজেকে পরখ করে নিলাম। না তো, সব ঠিকই আছে। উনি এভাবে রেখে আছেন কেন? আমি তৎক্ষণাৎ রাস্তা পার হয়ে ওনার কাছে গেলাম। বললাম, মাস্ক খুলেছেন কেন আপনি? কেউ দেখে ফেলে কি হবে ভাবতে পারছেন? উনি পরোয়া করলেন না। আমি নিজে এবার ব্যতিব্যস্ত হয়ে গলায় ঝুলিয়ে রাখা মাস্কটা মুখে পরিয়ে দিলাম। গাড়ি থেকে ক্যাপটা নিয়ে মাথায় পরিয়ে দিতে আনভির বলে উঠলেন, ওই ছেলে হাত ধরেছে কেন তোমার? আপনি চিনেন নাকি তাকে? আমার সিনিয়র ডক্টর উনি। সে তোমার সিনিয়র ডক্টর, তাই সেরকমই থাকতে বলো। তোমার দিকে হাত যেন না বাড়ায়। ওনাকে এতটা রেগে যেতে দেখে অবাক হলাম। ততক্ষণে নাহিদ ভাই এসে পড়েছিলেন। আনভির ততক্ষণে নাহিদ ভাইয়ের মাথায় একটা চাটি দিয়ে বললে উঠলেন, কি বলেছিলাম তোকে নাহিদ, যে ওর আশেপাশে থাকবে? তুই থাকতে ওই স্টুপিড ওর সাথে হ্যান্ডশেক করে কিভাবে? নাহিদ ভাইয়াও বোকা বনে গেল এতে। আনভির এবার বললেন, আজকে গান রেকর্ড করতে গিয়েও কাজ শেষ করতে পারলাম না এসবের চিন্তায়। আর ওই 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 ডক্টরের সাথে ডিস্টেন্স নিয়ে কথা বলবে। আই গলিড। হ্যাঁ। লাঞ্চ করেছো? যেটা আর ভয় পাচ্ছিলাম সেটাই হলো। নাহিদ ভাইয়াও করুণ চোখে তাকালেন আমার দিকে। বাট আমার কিছুই করার নেই। মাথা নাড়িয়ে না বলতেই ওনার রাগ আর পায়কে সাথে সাথে গাড়ির দরজা খুলে দিয়ে বললেন, গাড়িতে ওঠো। কোথায় যাব? ডেইতে যাবো। হ্যাপি? এবার গাড়িতে ওঠো। বলেই টান দিয়ে গাড়িতে বসিয়ে দিলেন আমায়। আমি রীতিমতো আয়াতুল কুরসি পড়তে থাকলাম এবার। আনভির এতটা রেগে গেলেন কেন এভাবে ওনার সাথে হ্যান্ডশেক করায়? তাহলে ভাইয়া কি আসলেই রাইট? আনভির কি সত্যিই ভালোবাসেন আমায়? বারবার কানের মধ্যে বেজে উঠছে ভাইয়ের বলা সেই কথাগুলো। আই থিঙ্ক হি ইজ ম্যাডলি ইন লাভ উইথ ইউ। আনভির গাড়ি চালাচ্ছেন তুমুল গতিতে, চোখে মুখে এখনো সীমাহীন রাগ। আমি এখন অবগত হতে পারলাম না তখন ধ্রুবের সাথে সামান্য হ্যান্ডশেক করাতে এত রাগের কি আছে। আমি তপ্ত শ্বাস ছাড়লাম, কোনো মতো ভয়টা চেপে বলে উঠলাম, গাড়িটা আস্তে চালান আনভির, আমার ভয় হচ্ছে। যখন ওই ছেলেটার হাত ধরেছিল তখন ভয় হয় না যে আমি কি করব? আজব তো, আমি ভয় পাবো কেন? আর আপনি বা এমন করছেন কেন বলুন তো? কোনোভাবে আপনি জেলাস নয় তো? ফট করে কথাটা বলে ফেললাম আমি। আনভির গাড়ি থামালেন এবার। বিষয় নিয়ে তাকালেন আমার দিকে, যেন ভাবতেই পারেননি আমি এমন কিছু বলবো।
আসলে আমিও ভাবিনি বিষয়টা, কেননা নাহিদ ভাইয়ের কথাগুলো মাথায় এমনভাবে গেঁথে গিয়েছে যে বারবার মনে হচ্ছে নাহিদ ভাইয়ের কথাগুলো আসলেই সত্যি। আনভীর এগিয়ে এলেন আমার দিকে। আমি অবাক মিশ্রিত চাহনি দিয়ে ধীরে ধীরে পেছনে সরে যেতে উনি শীতল কণ্ঠে বলে উঠলেন, ইয়েস, আমি জেলাস, অবভিয়াসলি জেলাস হবো, কারণ আমার কখনোই ভালো লাগে না যখন আমার জিনিসগুলোতে কেউ নজর দেয়, স্পেশালি ওই মানুষটাকে তো নাই। আমার ছোটবেলায় ক্লাসমেট ছিল ধ্রুব। পরে আমি লন্ডন চলে যাওয়ার পরও নিজে আমার সাথে অনলাইনে যোগাযোগ রাখে, বাট ওর বিহেভ কোনো কালই পছন্দ ছিল না। সবচেয়ে বড় কারণ আমার জিনিসগুলোর প্রতি ওর নজর একটু বেশি। আর ভাগ্য কতটা আজব, তাই না? দুনিয়ায় এত ডক্টর থাকতে তোমারই ওর সাথে পড়তে হলো। আজব। যদি আমি অপূর্বের সাথে তোমাকে সহ্য করতে না পারি, তবে ওই মানুষটার সাথে এত মিষ্টি মিষ্টি কথা কিভাবে সহ্য করবো আমি? বলে উনি সিটে শরীর ছেড়ে দিলেন, ক্যাপটা খুলে রেখে দিলেন সিটের এক সাইডে। কয়েক দফা স্তব্ধ হয়ে রইলাম আমি। ওনার আমার প্রতি এই ব্যবহার যেন আরো বিষয়টাকে রহস্যময় করে তুলল। আমার ভাবনাতে এতটাই ব্যস্ত ছিলাম আমি যে উনি কখন গাড়ি স্টার্ট করলেন আর গন্তব্যে এসেও পড়লেন তা টেরই পাইনি আমি। ওনার আমার চোখের সামনে তুড়ি বাজাতেই আমার ধ্যান ভাঙলো। উনি বললেন, কি ভাবছো তুমি? কিছু না বলে মাথা ঘুরিয়ে বাইরে তাকালাম আমি। একটা রেস্টুরেন্টের সামনে উনি গাড়ি থামিয়েছেন। আমি জিজ্ঞেস করলাম, এখানে কেন আমরা? তোমার লাঞ্চ প্লাস ডিনার এখানেই হবে, তাই। আমি আপনার সাথে? কেউ দেখে ফেললে আপনারই তো সমস্যা হবে। উনি মাথা ঘামালেন না বিষয়টা নিয়ে, বলে উঠলেন, রিল্যাক্স, আমি তো আর খাবো না, আমার খাওয়া আগেই কমপ্লিট। আর আমি মাস্ক ক্যাপ সব পরে থাকবো যাতে কেউ আমি চিন্তা না পারে। প্রশ্ন করা শেষ? নাও কাম উইথ মি। বলে উনি বের হলেন গাড়ি থেকে। আমিও বের হলাম সেই সাথে। বলা বাহুল্য, লোকালয় থেকে রেস্টুরেন্টে একটু দূরে বলে মানুষজনের পরিমাণও অনেক কম। আনভীর খাবার অর্ডার করলেন আমার জন্য, আমি তাই কথা বাড়াইনি। অর্ডার দেওয়ার পর উনি জিজ্ঞেস করলেন, তো কেমন গেল তোমার দিন আজকে? আপনি যেহেতু ছিলেন না, স্বাভাবিক, ভালোই গিয়েছে। কথাটা বললাম ওনাকে জাস্ট একটু ইরিটেট করার জন্য, তবে মনে হয় না উনি বিরক্ত হয়েছেন এতে। চশমার আড়ালে থাকা সেই প্রগাঢ় চোখের হাসি বুঝতে আমার খুব একটা অসুবিধা হলো না। উনি বললেন, ভালো লাগে আমায় ইরিটেট করতে? একটু বেশিই ভালো লাগে। এতদিন তো আমায় কম জ্বালাননি মশাই। আমার সেফটি যেহেতু আপনি বহন করছেন, তাই আমার বাকি সবটাও না হয় বহন করতে শিখুন। এভাবে খাওয়া দাওয়া শেষ করলাম আমি। তারপর বিল পে করে দুজনেই বেরিয়ে গেলাম বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। এই প্রথম এতটা ফ্রিডম নিয়ে কারোর সাথে ঘুরতে পারছি আমি। কেননা অপূর্ব ভাইয়া বা চাচু চাচি কখনোই আমায় এতটা স্বাধীনতা দেয়নি। এখানে যেও না, ওখানে যেও না, এই কাজ করো, ওই কাজ করো, এটা করো না, ওটা করো না, আরো অনেক কিছু। ভাইয়ের কাছে আমি ছিলাম একটা কাঠের পুতুলের মতো। ওনার রাগ হলে সব সময় আমার উপরই ঝাড়তেন উনি। অমানসিকভাবে আমায় কষ্ট দিতেন। এমনি একবার স্কুল লাইফে আমাদের বন্ধু মহলের একজন ট্রিট দিয়েছিল রেস্টুরেন্টে। সেটা দেখে কি না রাগটাই করেছিল ভাইয়া। আমার যখন যখন কথা শোনাতে লাগলো, সে কথার মর্ম হলো এমন, আমার বাবা নেই, মা নেই, বাবা ফেলে রেখে চলে গিয়েছে। বাবার কাছে আমি জীবিত থেকেও ছিলাম মৃত। সবশেষে তাই আমায় অপূর্ব ভাইয়ার কাছে দায়বদ্ধ থাকতে হবে। এই মানুষটা আমায় মেডিকেল পড়তে দিয়েছিল, এটাই আমার জন্য অনেক কিছু ছিল। তারপর কালক্রমে হুট করেই আমার জীবনে এসে পড়লেন আনভীর, এমন একজন মানুষ যাকে আমি একজন সিঙ্গার বা আইডল ছাড়া আর কিছু হিসেবে চিনি না। বাট উনি সব কিছু জানেন আমার ছোটবেলা থেকে শুরু করে অপূর্ব ভাইয়া পর্যন্ত সব কিছু। উনি মুখে বলেন আমার ব্যবহার করছেন রাহি আপুকে পাওয়ার জন্য, আর কাজে প্রকাশ করছে অন্য কিছু। ওনার সব কিছুর মর্ম এটাই হয়ে দাঁড়ায় যে উনি আমায় ওই নরপিশাচগুলোর কাছে ফিরিয়ে দেবেন না। ছিনিয়ে যেহেতু নিয়েই এসেছেন, আগলে রাখবেন আমায়। আচ্ছা, ওনার ডিসঅর্ডারের একটা লক্ষণের মধ্যে তো এটাও আছে যে এই পেশেন্টরা নিজেদের জিনিস নিয়ে অনেকটা বেশি ওভার প্রোটেক্টিভ হয়। আমার প্রতি ওনার এই ব্যবহারটার দ্বারা কি এটাই ভাবো? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।